করে কথা বলি। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? কেস 77 জি ম্যাম। Yes, ma'am. শুনতে পাচ্ছ? তোমরা কি হ্যাঁ, কি প্রমা কিছু বলবে? আমি কেন শুনতে পাচ্ছি না? আনমিউট হও। প্রমা হাত তুলেছো কেন? ম্যাম হয়তো ভুলে। আমি শুরু করতে চাচ্ছিলাম। স্টুডেন্টরা আছো, শুনতে পাচ্ছ আশা করি। তালহা জুবায়ের খান কথা বলো। আমি শুনতে পাচ্ছি না। জি ম্যাম, আমরা আছি ম্যাম। জি ম্যাম, আমরা আছি, শুনতে পাচ্ছি ম্যাম। তোমরা কি শুনতে পাচ্ছ? তালহা, জি ম্যাম, শুনতে পাচ্ছি। জি ম্যাম। তালহা কথা বলছো? তালহা জুবায়ের খান, তুমি তো জি আনমিউট ম্যাম। হয়েছো। ম্যাম শুনতে পারছি ম্যাম আপনার কথা। আমাকে শুনতে পাচ্ছ তোমরা? জি ম্যাডাম। জি ম্যাম, শুনতে পাচ্ছি। জি ম্যাম, শুনতে পাচ্ছি তো ম্যাম। জি ম্যাম, শোনা যাচ্ছে। ম্যাম মনে হয় আমাদের কথা শুনতে পাচ্ছেন না, মনে হয় প্রবলেম হতে পারে কোনো। ভলিউম আউটপুটে মনে হয়। হ্যাঁ, শুনতে পাচ্ছ তোমরা? জি ম্যাম। জি ম্যাডাম। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। সবাই ভালো আছো আশা করি। আলহামদুলিল্লাহ ম্যাম। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি শুরু করতে চাচ্ছি, অলরেডি একটু দেরি হয়ে গেল। আচ্ছা, আমাদের আজকে যেটা আইটেম সেটা হচ্ছে serum electrolytes and their reference ranges, functions, regulations, hypo and hyperstates of serum sodium and potassium। তার সাথে আমি তোমাদেরকে ভলিউম ডিসঅর্ডারটাও পড়াবো। আচ্ছা, এখন ইলেকট্রোলাইটস কাকে বলে? ইলেকট্রোলাইটস হচ্ছে electrolytes are substances আমরা জানি that exist as ions or charged particles when dissolved in water। ঠিক আছে, এখন electrolytes distributed in both ECF, ICF, but in different ranges. The term serum electrolytes refer primarily
to sodium, potassium chloride, and bicarbonate, because these substances are predominantly present in the body. These four make up a group of laboratory tests referred as electrolyte battery. এছাড়াও other serum electrolytes are calcium, phosphate and magnesium in the body. তার মানে কি দাঁড়াচ্ছে আমাদের, যে আমরা জানি যে ইলেকট্রোলাইটস কাকে বলে, যে যারা হচ্ছে চার্জ পার্টিকেল হবে যখন ডিসলভ হবে ওয়াটারে, এবং দেখা যাচ্ছে যে আমরা সিরামের মধ্যে মেইনলি সোডিয়াম, পটাশিয়াম ক্লোরাইড এবং বাইকার্বনেটকে কনসিডার করব। এছাড়াও যেগুলি থাকে সেগুলি হচ্ছে ক্যালসিয়াম, ফসফেট এবং ম্যাগনেসিয়াম। আচ্ছা, আমি সিরাম বলছি, দ্যাট মিন্স এটা হচ্ছে ইসিএফএ। এখন আসো সিরাম, মেজর সিরাম ইলেকট্রোলাইটস কি কি আছে? সোডিয়াম, পটাশিয়াম ক্লোরাইড এবং বাইকার্বনেট। এখানে রেফারেন্স রেঞ্জ দেওয়া আছে। সোডিয়ামেরটা 136 থেকে 145 মিলিমোল পার লিটার, পটাশিয়ামটা 3.5 থেকে 5.1 মিলিমোল পার লিটার, ক্লোরাইডটা হচ্ছে 98 থেকে 107 এবং বাইকার্বনেট 22 থেকে 28 মিলিমোল পার লিটার। এটা তোমরা খেয়াল করবে যে এখানে সোডিয়াম, পটাশিয়াম ক্লোরাইড এবং বাইকার্বনেটকে কিন্তু নেওয়া হয়েছে, অন্যগুলিকে কনসিডার করা হয়নি। এই চারটা হচ্ছে, এরা দেখবে যে পরিমাণেও বেশি থাকে। কোথায়? আমি কিন্তু সিরাম নিয়ে কথা বলছি, এক্সট্রাসেলুলার ফ্লুইডের কথা বলছি। আর এই যে চারটা দেখছো তার মধ্যে পটাশিয়াম দেখো কত কম, মাত্র 3.5 থেকে 5.1 মিলিমোল পার লিটার। ইভেন দেন ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইট ইজ ভাইটাল। তোমাকে যদি বলা হয় যে মাত্র একটা টেস্ট তুমি করে নিয়ে আসো এই পুরা মেজর সিরাম ইলেকট্রোলাইটস না করে, সেইখানে তুমি জানবে যে যদি মনে করো যে আমি খুব ভাইটাল বা ইম্পর্টেন্ট একটা দেখতে চাই, সেটা হচ্ছে পটাশিয়াম, এবং তুমি যখন এটা হাতে পাবে, এই পুরো রিপোর্টটা করার পরে হাতে পাবে, তখন আগেই চোখ যাবে পটাশিয়ামের ক্ষেত্রে। এখানে খুব ন্যারো রেঞ্জ, এখানে অল্প কম বেশি হলেই কিন্তু অনেক বেশি ডিরেঞ্জমেন্ট হয়ে যায়। আচ্ছা, এখন আসো সোডিয়াম। সোডিয়াম ইজ দ্য প্রিন্সিপাল এক্সট্রাসেলুলার ক্যাটায়ন। এটা রেফারেন্স রেঞ্জ আমি আগে বলেছি যে 136 থেকে 145 মিলিমোল পার লিটার। সোডিয়াম হচ্ছে কি জানি আমরা ক্যাটায়ন। যদি তুমি এক্সট্রাসেলুলার ফ্লুইডে অ্যানায়ন চিন্তা করো তাইলে হচ্ছে ক্লোরাইড এবং বাইকার্বনেট আর প্রিডমিনেন্ট অ্যানায়ন্স। আচ্ছা, সোডিয়ামের কথা বললাম যে এমনকি 145 পর্যন্ত থাকতে পারে, বাট আইসিএফ ইট ইজ অনলি 10 মিলিমোল পার লিটার। এখন আসো ফাংশনে। এগুলি খুব বদবাধা কথা, তোমরা জানবে যে সোডিয়ামটা রিকোয়ার্ড ফর দ্য মেইনটেনেন্স অফ বডি ফ্লুইড অসমোলারিটি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমরা এর মধ্যে জেনে গিয়েছো যে আমাদের যে বডির যে অসমোলারিটি মেনটেন হয়, আমাদের বডি ফ্লুইডের অসমোলারিটি আমরা জানি যে অ্যারাউন্ড 300 মিলি অসমোল পার লিটার। এইটার মধ্যে মোর দেন 90% কিন্তু মেনটেন হয় সোডিয়াম ক্লোরাইড দিয়ে। এখন বলতে পারো যে ম্যাডাম আপনি তো সোডিয়াম পড়াচ্ছিলেন, তাহলে সোডিয়াম ক্লোরাইড বলছেন কেন? সোডিয়ামের সাথে অ্যাকম্প্যানিং যে ক্লোরাইড আছে সে কিন্তু সবসময় সোডিয়ামকে রিঅ্যাবজর্পশন বলো, অসমোলারিটি মেইনটেইন বলো, তার সাথে সাথে থাকে, সেই জন্যই একসাথে সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, তারপরে এসেনশিয়াল ফর বডি ফ্লুইড ব্যালেন্স। বডি ফ্লুইড ব্যালেন্সের জন্য ম্যাম দরকার। আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। সোডিয়ামের সাথে যদি ক্লোরাইড ম্যাম সবসময় একসাথে থাকে, তাহলে সোডিয়ামের আমরা যে কনসেন্ট্রেশনটা দেখতেছি 136 to 145, আর ক্লোরাইডের ক্ষেত্রে দেখতেছি কত কম না? ঠিকই বলেছো। এটা কি হয়, কারণ আমি যখন স্লাইডে তোমাদেরকে প্রথমেই দেখো পিছনে স্লাইডে বলে আসছি যে বাইকার্বনেট এবং ক্লোরাইড এই দুটা কিন্তু এই সোডিয়ামের কাজটা সাথে থেকে করে। তারপরে একটু তোমার হিসাবে দেখবে যে কম পড়ে যাচ্ছে, কারণ কত কত জায়গায় ক্লোরাইড এসে অ্যানায়ন হিসাবে কাজ করে এবং কিছু জায়গায় এক্সচেঞ্জের জায়গায় দেখা যায় বাইকার্বন এসে ওই রোলটা প্লে করে। সেই জন্যই তুমি যদি আশা করে থাকো যে সেম সেম হবে, সেটা আসলে হচ্ছে না। ঠিক আছে? আচ্ছা, এখন আসো এসেনশিয়াল ফর বডি ফ্লুইড ব্যালেন্স। তারপরে হচ্ছে
প্লে ভাইটাল রোল ইন অ্যাকশন পোটেনশিয়াল অ্যান্ড রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। এটা solely এটা ফিজিওলজির ব্যাপার, তোমাদের পড়ানো না হয়ে থাকলে পড়ানো হবে। অ্যাকশন পোটেনশিয়াল অ্যান্ড রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। আচ্ছা, প্লে এসেনশিয়াল রোল ইন অ্যাবজর্পশন অফ ডাইজেস্টিভ এন্ড প্রোডাক্টস অফ কার্বোহাইড্রেট অ্যান্ড প্রোটিন। তোমরা কিন্তু এটা এতদিনে জেনে গিয়েছো, তোমরা যখন পড়েছো যে গ্লুকোজ এদিকে অ্যামাইনো অ্যাসিড এদের অ্যাবজর্পশনে তোমরা তখন হ্যাঁ তোমরা পড়েছো। and has important role in acid base balance of the body. এটা একটু জাস্ট এমনি জেনে রাখো, কারণ এটা যদি ডিটেলস বুঝতে চাও তোমাদের জন্য একটু ডিফিকাল্ট হবে। আচ্ছা, তারপরে আসো, আমি বলছি রেগুলেশন অফ সোডিয়াম। সোডিয়াম যদি আমি রেগুলেশন করতে চাই বডিতে, আমার কি কি লাগবে? আচ্ছা, একটা জায়গায় খেয়াল করো যে একটা জায়গায় কিছু চাষবাস করা হয় কোন একটা জমিতে, সেই জমিতে দেখা গেল যে পানি কমে যাচ্ছে, একদম ড্রাই মরুভূমি হয়ে গেল, অথবা দেখা গেল যে ফ্লাড হয়ে গেছে, ভেসে গেছে। এরকম সিচুয়েশনে দেখা যায় যে তোমরা কি চিন্তা করতে পারো যে আমরা কাদের, মিডিয়ার লোকজন চলে আসবে। হ্যাঁ, মিডিয়ার লোকজন জানবে যে এই ঘটনা ঘটেছে যে আয়দার কমে গেছে বা বেড়ে গেছে। এই সিচুয়েশনে মিডিয়ার লোকজন যখন জানাবে, কাকে জানাবে? জানাবে হচ্ছে কৃষি দপ্তরের লোকজনকে, যে দেখেন তো ওই জমিটায় পানি বা বীজ কি দিয়ে কি কম বেশি হচ্ছে। তাইলে তারপরে কৃষি দপ্তর থেকে গ্রুপ অফ পিপল চলে আসবে। তার মানে সেখানে এমন লোক থাকবে যে ওখান থেকে পানি বার করে দিতে পারবে, আগাছা বার করে দিতে পারবে। এমন লোক থাকবে যে প্রয়োজন যদি হয়, যদি ড্রাই হয়ে যায়, পানি দিবে, সে বীজ দিবে। তাইলে এই সবাই মিলে কাজটা করবে। যার জন্য তুমি যদি কিডনি একটা অর্গান, কিডনির এই অর্গানটা ইনভলভ থাকে, ব্যারোরিসেপ্টর হচ্ছে খবর দেয়। আর ওই যে কৃষি অধিদপ্তরের লোক বললাম যে যারা এসে তারা হচ্ছে হরমোনস, তারাই আসলে কাজটা করবে, তাদেরকে ছাড়া হবে না। তাইলে আসলে এই তিনজনের, এই ব্যারোরিসেপ্টর, হরমোনস এবং কিডনি কাউকে ছাড়াই হবে না, বাট এইভাবেই তারা সাজানো যে ব্যারোরিসেপ্টর খবরটা দেয়, হরমোনস এসে কাজ করে, কাজটা হয় কিডনিতে বসে। আচ্ছা, এখন আমরা একটু ডিটেলস জানবো। Baroreceptors. These receptors present in great vessels and heart. ঠিক আছে, এবং দেখা যাচ্ছে কিডনিতেও এটা থাকে। Baroreceptors are stimulated by hypervolemia হবে, এখানে একটু মিস্টেক আছে, hypervolemia হবে, এবং inhibited by hypovolemia। তাহলে এটা আপাতত জেনে রাখলা যে ব্যারোরিসেপ্টরটা স্টিমুলেটেড হয় হাইপারভলিমিয়া দিয়ে। আচ্ছা, এখন আসো হরমোনস। বললাম যে হরমোনস কাজ করে কি কি, চারটা হরমোন, অ্যালডোস্টেরন, অ্যানজিওটেনসিন 2, তারপরে আসবে হচ্ছে এএনপি, তারপরে আরেকটা হচ্ছে নর এপিনেফ্রিন। ঠিক আছে, খেয়াল করো যে 3AN, হ্যাঁ, মানে জোরে যদি না বলতে চাও তাহলে হবে, অথবা 3AN। অ্যালডোস্টেরন, ফার্স্ট ওয়ান ইজ অ্যালডোস্টেরন। আচ্ছা, অ্যালডোস্টেরনের বেলায় দেখা যাচ্ছে যে অ্যালডোস্টেরনটা আমরা জানি যে এটা হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্স থেকে আসে, এবং এটার কাজ কি? কাজ হচ্ছে এটা সোডিয়াম ক্লোরাইড এবং ওয়াটার রিঅ্যাবজর্পশন করে ডিস্টাল কনভার্টেড টিউব থেকে এবং কালেক্টিং ডাক্ট অফ কিডনি থেকে। তাহলে কি হচ্ছে, ও যদি ধরেই রাখে, ও যদি এই দু জায়গাতে এরকম সোডিয়াম ক্লোরাইডকে আটকে দেয় এবং পানিও আটকে দেয়, তাহলে কি হচ্ছে, আলটিমেটলি দেখা যাবে যে আমার এক্সক্রিয়েশনটা কমে যাবে, বডিতে থেকে যাচ্ছে। তার মানে অ্যালডোস্টেরন হচ্ছে ধরে রাখার কাজ করে। ঠিক আছে, এবং অ্যালডোস্টেরন কিন্তু একটা খুব পোটেন্ট একটা হরমোন, এটাকে আমরা লাইফ সেভিং হরমোনও বলতে পারি। তারপরে আসো অ্যানজিওটেনসিন 2। আসলে আমাদের লিভারে একটা প্রোটিন অ্যানজিওটেনসিন নামে একটা প্রোটিন সিনথেসিস হয়, সেইটার উপরে আমাদের কিডনির একটা এনজাইম রেনিন কাজ করে অ্যানজিওটেনসিনকে তৈরি করে ফেলে, অ্যানজিওটেনসিন 1, তারপর 2, তারপর 3। বাট আমাদের ইন্টারেস্টটা হচ্ছে অ্যানজিওটেনসিন 2 নিয়ে। এই অ্যানজিওটেনসিন 2 কি করে, এটা আবার ওই অ্যালডোস্টেরনের মতনই সোডিয়াম ক্লোরাইড এবং ওয়াটার রিঅ্যাবজর্পশন করে, বাট প্রক্সিমাল কনভার্টেড টিউব থেকে। ঠিক আছে, এবং লুপ অফ হ্যানলি থেকে। তাইলে অ্যালডোস্টেরনের মতনই ও কি করলো, ও কিন্তু রেখে দিচ্ছে, মানে রেস্ট্রিক্ট করে দিচ্ছে সোডিয়াম ক্লোরাইডের এক্সক্রিয়েশন। আচ্ছা, এছাড়া করতে পারে অ্যালডোস্টেরন প্রোডাকশনকে, যার জন্য তুমি অ্যালডোস্টেরনের কাজটা আগে যা পাচ্ছিলা সেটা আরো পাবে। তারপরে আসো অ্যাট্রিয়াল নাট্রিওটিক পেপটাইড। অ্যাট্রিয়াল নাট্রিওটিক পেপটাইডকে আবার অ্যাট্রিয়াল নাট্রিওটিক
ফ্যাক্টরও বলা হয়। এটা আসলে এর মধ্যে আসলে ভলিউম রিসেপ্টর আছে, মানে যদি ভলিউম চেঞ্জ হয় ও তখন টের পায়। আর এই যে অ্যাট্রিয়াল নাইট্রেটিক পেপটাইড বলছি, এটা কি করে, এটা গ্লোমারুলার ফিল্ট্রেশনটাকে বাড়িয়ে দেয়। মানে কিডনির ভিতর দিয়ে যে ফিল্ট্রেশন যেটা যাচ্ছিল, যা যা কিছু যাচ্ছিল সেটাকে বাড়িয়ে দিচ্ছে এবং গ্লোমারুলার পারমিয়াবিলিটি বাড়িয়ে দিচ্ছে, যার জন্য ফিল্টার লোড বেড়ে যাবে অফ সোডিয়াম ক্লোরাইড অ্যান্ড ওয়াটার। মানে কিডনির মধ্যে দেখা যাচ্ছে যে যে টিউবিউলগুলি আছে তার মধ্যে সোডিয়াম ক্লোরাইড এবং ওয়াটার অনেক অনেক বেশি থাকবে। তাতে কি হবে, it causes reduced sodium chloride and water reabsorption from collecting duct। হ্যাঁ, এবং তার জন্য কি হবে, দেখা যাচ্ছে যে সে, আমরা আগে অ্যালডোস্টেরন এবং অ্যাঞ্জিওটেনসিন 2 যা পড়েছিলাম যে রেখে দিচ্ছিল, আর এ কি করে, এ হচ্ছে উল্টাটা করে, এ হচ্ছে ওদেরকে আরো ছেড়ে দেয়। ঠিক আছে, এবং দেখা যাচ্ছে সোডিয়াম ক্লোরাইড এবং ওয়াটার এই দুইটা এক্সক্রিশন বেড়ে যাচ্ছে। এটা ছাড়াও এনপির আরো কিছু কাজ আছে, যেমন ও কিন্তু অ্যাঞ্জিওটেনসিন 2 এর উপরে কাজ করতে পারে, ও কিন্তু দেখা যায় যে অ্যালডোস্টেরন সিক্রেশন বাড়ানোর ব্যাপারে কাজ করতে পারে, ও রেনিন সিক্রেশন কমিয়ে দিতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে এএনপি। তাহলে আগের দুটোর থেকে আমরা অপোজিট কাজ পাচ্ছি এএনপি থেকে দিয়ে। আসো নরএপিনেফ্রিন, এটা আবার আগের প্রথম দুটোর মতন কাজ করবে, বাট একটু অন্যভাবে। ইট কজেস রেনাল ভ্যাসোকনস্ট্রিকশন। মানে এএনপির কথা একটু আগে বললাম যে অনেক অনেক ফিল্ট্রেশন বাড়িয়ে দিচ্ছে, তো চলে যাচ্ছিল সব, কিন্তু নরএপিনেফ্রিন কি করে, ভ্যাসোকনস্ট্রিকশন করে, রিডিউস করে ফেলে জিএফআর। It increases sodium chloride reabsorption from proximal convoluted tubule. Ultimately, it decreases sodium chloride and water excretion. তাহলে আমরা যেটা দেখতে পারলাম, এই 4 জন হরমোন আসলো, বাট একজন অপোজিট দ্য আদার থ্রিজ। আচ্ছা, কিডনির কথা বলেছিলাম, কিডনি ডিফারেন্ট পার্ট আমাদের কাজে লাগবে এই সোডিয়াম ক্লোরাইড রেগুলেশনে। এখানে একটা ফ্লো চার্ট করেছি, দেখো যেটা হয়, সোডিয়াম ক্লোরাইড কনসেন্ট্রেশন বেড়ে গেল। হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড কনসেন্ট্রেশন বেড়ে গেল। এখন আমাদের এই যে ব্যারোরিসেপ্টর বলেছি, ও কিন্তু সরাসরি সোডিয়াম ক্লোরাইডকে স্মেল করতে পারে না, চেঞ্জ করতে পারে না। আলটিমেটলি কি হয়, সোডিয়াম ক্লোরাইড কনসেন্ট্রেশন যখন বেড়ে যায় তখন আমাদের বডিতে ইসিএফ ভলিউম বেড়ে যায়। হ্যাঁ, ইসিএফ ভলিউম বেড়ে যায়। ওই যে আগে তোমরা অসমোলারিটির ওখান থেকে জেনেছো। তো এই যে ঘটনাটা ঘটে, ইসিএফ ভলিউম বেড়ে গেলে ব্যারোরিসেপ্টর খবর হয়ে যায়, ও তখন স্টিমুলেটেড হয়ে যায়। ও যখন স্টিমুলেটেড হয়ে যায় তখন ও যা যা করে, একটা করে যে সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম যেটা, সেটাকে ইনহিবিট করে দেয়। রেনিন, অ্যাঞ্জিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেমকে ইনহিবিট করে দেয়। ভালো কথা, এই দুটো ইনহিবিট হচ্ছিল, অবশ্যই এএনপির অপোজিট কাজ করবে। তার মানে যখনই রিসেপ্টর স্টিমুলেটেড হয়ে যাবে, তখন তোমরা শিখবে যে এএনপিটা বেড়ে যাচ্ছে, রিলিজটা বেড়ে যাচ্ছে, কিন্তু বাকি দুজনেরটা সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম এবং রাস কমে যাচ্ছে। আচ্ছা, এখন যখন সিম্প্যাথিক নার্ভাস সিস্টেমটা ইনহিবিশন হয়ে যাচ্ছে, তখন আলটিমেটলি জিএফআর এবং টিউবুলার লোড বেড়ে যাচ্ছে, এত বেশি বেড়ে যাচ্ছে যে অ্যালডোস্টেরন এসকেপ হবে। অ্যালডোস্টেরন এসকেপটা হচ্ছে যে অ্যালডোস্টেরনের কাজ তো সোডিয়াম, একটু আগে বলেছিলাম যে সোডিয়ামকে ধরে রাখবে, বাট অনেক অনেক বেশি যদি সোডিয়াম থাকে তখন বেচারা অ্যালডোস্টেরন সরে যায়, বলে যে আমি পারছি না, তখন ও চলে যেতে দেয়, তাই তো? সেই সিচুয়েশনে জিএফআর এবং টিউবুলার লোড অনেক বেশি বেড়ে গেল, যার জন্য ওয়াটার অ্যান্ড সোডিয়াম ক্লোরাইড এক্সক্রিয়েট হয়ে যাচ্ছে। আর এদিকে রাসের ইনহিবিশনের জন্য কি হচ্ছে, আমরা যা জানি তাই হচ্ছে। যেমন রেনিন কমে যাচ্ছে, রেনিন কমে গেলে অ্যাঞ্জিওটেনসিন কমে যাবে 2টা, সেটা আবার অ্যালডোস্টেরন সিক্রেশনকে কমায় দিবে। তা আলটিমেটলি সোডিয়াম ক্লোরাইড ইজিলি চলে যেতে পারবে এবং সাথে ওয়াটারও চলে যাচ্ছে। এবং আমরা জানি এএনপির কাজ কি, ওটা যখন বেড়ে যাচ্ছে তখনও যেতে সাহায্য করছে। যখন তোমার বেশি বেশি পানিটা চলে গেল, তাহলে তুমি আলটিমেটলি আশা করতে পারো যে নর্মাল স্টেট অফ ওয়াটার হচ্ছে এবং সেই সাথে সোডিয়াম ক্লোরাইডটাও নর্মাল স্টেটে চলে আসছে। মানে সোডিয়াম ক্লোরাইড, আমি কিন্তু বলতে আসছি রেগুলেশন অফ সোডিয়াম, অথচ কত কিছু বলে ফেলছি। কারণ ক্লোরাইডটা হচ্ছে ওর সাথে, আমরা কেন ক্লোরাইডটাকে সাথে দিই, কারণ আমাদের বডিতে ইলেকট্রোকেমিক্যাল নিউট্রালিটি মেনটেন করার একটা ব্যাপার থাকে অলওয়েজ, মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডেও আমরা চেষ্টা করি এটা মেনটেন করতে। সেই জন্য সোডিয়াম ক্লোরাইড বেড়ে যাচ্ছিল, এবং আমরা জানি যে সোডিয়াম ক্লোরাইড বেড়ে গেলে আমাদের হাইপার ভলিউমিয়া হয়। সেই জন্য সিচুয়েশনটা হাইপার ভলিউমিয়াতে স্টার্ট করে আমরা আলটিমেটলি হাইপোভলিউমিয়া পেয়ে গেলাম। আসো নেক্সট, এটা হচ্ছে জাস্ট অপোজিট।
অপোজিটে কি হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইড কনসেন্ট্রেশন কমে গিয়েছিল, হাইপোভলিমিয়া হলো, ইনহিবিশন হলো ব্যারোরিসেপ্টর, সাথে সাথে জানবে এএনপি ইনহিবিশন, আর এদিকে স্টিমুলেশন অফ আদার টু। হাইপোন্যাট্রিমিয়া বলছি, হাইপোন্যাট্রিমিয়াটা আমরা কি আশা করব যে সোডিয়াম কনসেন্ট্রেশন কমে গেছে, তাইলে আমরা আশা করব যে নরমালি কমন সেন্স অনুযায়ী যে হাইপোটনিক হাইপোন্যাট্রিমিয়া হবে। দেখো খেয়াল করো, আবারও বলছি, আমার হেডলাইনটাই হচ্ছে হাইপোন্যাট্রিমিয়া, মানে হচ্ছে সোডিয়াম কনসেন্ট্রেশন কমে গেছে। তাইলে তোমরা চোখ বন্ধ করে এক বাক্যে বলবে যে হ্যাঁ, এটা তো একটা টনিসিটি কমে গেল, এটা হাইপোটনিক একটা সিচুয়েশন, রাইট, ভেরি রাইট, এবং এটাই কমনলি হয়। বাট কখনো কখনো দেখা যায় তুমি যতই বলছো যে সোডিয়াম কনসেন্ট্রেশন কম, বাট তারপরেও দেখা যায় যে আইসোটনিক সিচুয়েশন, হাইপারটনিক সিচুয়েশন রেয়ারলি হতে পারে। এখন কিছু বলবে? আচ্ছা, হতে পারে। ঘটনাটা কিভাবে ঘটে? এই যে হাইপোটনিক একটা হাইপোন্যাট্রিমার কথা বলছি, সাপোজ এই কন্ডিশনেই তুমি যদি দেখো যে তাকে তুমি আইট্রোজেনিক্যালি, মানে হচ্ছে যে তার কমেছে, হ্যাঁ, তার সোডিয়াম কনসেন্ট্রেশন কমেছে, কিন্তু এত বেশি কমে নাই যে তার টনিসিটি কমে গেছে। এবং এই ক্ষেত্রে কেউ যদি টনিসিটি মেনটেন না করে তাকে ফ্লুইড ইনফিউশন করে, সেই ক্ষেত্রে কিন্তু আবার হাইপারটনিক হয়ে যাবে, হাইপারটনিক হয়ে যাবে। যদিওটা কিন্তু আমি আবারও বলছি, এত কঠিন জিনিস কঠিনভাবে মনে রাখার দরকার নাই। তোমরা হাইপোন্যাট্রিমিয়ার ক্ষেত্রে কমনলি অকারিং হাইপোটনিক হাইপোন্যাট্রিমিয়াটা মনে রাখবে, এবং আমি শুধু সেটারই ক্লাসিফিকেশন বলেছি এখানে। হাইপোটনিক হাইপোন্যাট্রিমিয়া, কথাগুলি খুব খটোমটো লাগছে, একটু ক্লিয়ার করি। হাইপোন্যাট্রিমিয়া নিয়েই আমি কথা বলছি যে হ্যাঁ, সোডিয়াম কনসেন্ট্রেশন যা হওয়ার কথা ছিল তার থেকে কম আছে, এটা হচ্ছে আমার হেডলাইন। এখন বলছি হাইপোটনিক, কারণ আলটিমেটলি এই সোডিয়াম কনসেন্ট্রেশন কমে গিয়ে আর কোনোভাবেই আমার এক্সট্রা সেলুলার ফ্লুইডকে মাথায় রাখবো যে দেখা যাচ্ছে যে টনিসিটিটা আমার কমেই আছে, যার জন্যে আমার হাইপোটনিক হাইপোন্যাট্রিমিয়া হয়েছে। এই যে কন্ডিশনটা, এটা আবার ক্লাসিফাই করা যায় 3 ভাগে। যেমন এখানে হচ্ছে হাইপার ভলিমিক, তোমাদের একটু কঠিন লাগবে, আস্তে আস্তে বোঝো। বলছি যে সোডিয়াম কম, টনিসিটি কম, এখন বলছি যে হাইপার ভলিমিক, মানে হচ্ছে আলটিমেটলি ওয়াটারের পরিমাণ বেশি। সেটা কখন হতে পারে? ওই যে আগের 3টা বলেছিলাম তার থেকে 2টো বসিয়ে দাও, একটা হচ্ছে সিসিএফ, একটা হচ্ছে ক্রনিক রেনাল ফেইলার। এখানে দেখা যাচ্ছে যে ভলিউমটা বেশি আছে, হাইপোন্যাট্রিমিয়া, এবং এটাই বেশি কমন। দিস ওয়ান ইজ, এটাই আমাদের বেশি মানে পছন্দ, এবং এটাই ঘটে। পছন্দ অসুখ হিসাবে না, সাবজেক্ট হিসাবে, ইস্যু হিসাবে। আচ্ছা, কি হচ্ছে হাইপার ভলিমিক হাইপোন্যাট্রিমিয়া? পানি বেড়ে গেছে, সোডিয়াম কমে গেছে, খুবই ন্যাচারালি এটা আমাদের কি হবে, হাইপোটনিক কন্ডিশনকে তৈরি করবে, তাই তো? তাহলে কখন কখন হতে পারে? সিসিএফ এবং সিআরএফ। আবারও বলছি যে আমরা জানছি হাইপোন্যাট্রিমিয়া, হাইপোন্যাট্রিমিয়া মানে হচ্ছে সোডিয়ামটা কমে গেল। আচ্ছা, এখন এত কমে গেল যে আলটিমেটলি দেখা গেল অসমোলারিটি কমে গেছে। তা অসমোলারিটি কমে গেছে বলে আমরা এটাকে বলছি হাইপোটনিক হাইপোন্যাট্রিমিয়া। ওকে, কিন্তু এরকে আবার একটু ক্লাসিফিকেশন মানুষ তৈরি করেছে, কেন করেছে আমি জানি না, হয়তো কাজে লাগবে। আচ্ছা, হাইপোটনিক হাইপোন্যাট্রিমিয়ার ক্ষেত্রে এমনটা ঘটতে পারে যে পানি, ওয়াটার, ক্লিয়ার ওয়াটার বেশি এবং বেশি, যার জন্য হাইপার ভলিউমিক হয়ে হাইপোন্যাট্রিমিয়া। কখন? সিসিএফ এবং সিআরএফ। তারপরে আসো হাইপোভলিমিক হাইপোন্যাট্রিমিয়া। এটা কখন হয়? হাইপোভলিমিক হাইপোন্যাট্রিমিয়া দেখা যাচ্ছে যে তার হাইপোভলিমিক একটা স্টেট ছিল, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইনফিউশন করছে আরো হাইপোটনিক ফ্লুইড। তাহলে কি হচ্ছে, তার ভলিউম কারেকশন হয় নাই, এদিকে আরো দেখা যাচ্ছে হাইপোটনিক। যেমন
5% দিয়ে দেওয়া হলো, তাহলে ভলিউমও কারেকশন হয় নাই, ভলিউমও কম, পাশাপাশি দেখা যাচ্ছে অসমোলারিটিটা কম, সেই জন্য হাইপোটনিক এবং সোডিয়াম ক্লোরাইড কম বলে হাইপোন্যাট্রিমিয়া। আচ্ছা, আর ইউভলিমিক হাইপোন্যাট্রিমিয়া বলে একটা টার্ম আছে, সেটা হাইপোথাইরয়েডিজম এবং অ্যাডিসন্স ডিজিজে দেখা যায় যে ভলিউমটা একই থাকে এবং তার সাথে হাইপোটনিসিটি ডেভেলপ করেছে এবং হাইপোন্যাট্রিমিয়া। আসো নেক্সট। আচ্ছা, এখন হাইপারন্যাট্রিমিয়া, clinical condition characterized by serum sodium ion concentration more than 145 millimol per liter, যেটা আমরা আপার লেভেল জানতাম রেফারেন্স রেঞ্জে। আচ্ছা, এটার কজ কি? এটার কজ দেখো ডায়াবেটিস ইনসিপিটাস, তোমরা চেনো ডায়াবেটিস ইনসিপিটাসকে, অনেক অনেক পানি চলে যায়। আচ্ছা, সিভিয়ার ডায়রিয়া, পানি অনেক যায়, সাথে কিছু জিনিস যায়, কিন্তু এখানে পানিটাই বেশি যাচ্ছে। সিভিয়ার বার্ন, ঠিক আছে, ভমিটিং। যদি এখানে মনে রাখতে কষ্ট হয় তাহলে একটা মাথায় রাখবে যে ইউরিনারি কি জন্য একটা ব্যাপার, ডায়াবেটিস ইনসিপিটাস, একটা স্টোরের একটা ব্যাপার সিভিয়ার ডায়রিয়া, তাইলে তার সাথে সিভিয়ার বার্ন, ভমিটিং, এগুলি। সিভিয়ার বার্নে কি হয়? যদি সিভিয়ার বার্ন, আমরা যেমন অনেক সময় শুনি না যে 60% বার্ন হয়েছে, 70% বার্ন হয়েছে, মানে কি যেন মানে আনফর্চুনেটলি অনেক সময় অনেকটা শরীরে অনেকটা অংশ পুড়ে যায়। তো যখন কখন বাইরের স্কিনটা পুড়ে তখন কিন্তু সবচেয়ে আগে কি লস হয় জানো? ওয়াটার লস হয়। তাই এই যে ওয়াটারটা লস হয় তার জন্যই দেখা যায় যে তার তো সোডিয়াম থেকে যাচ্ছে বডিতে, সেই কন্ডিশনে দেখা যায় যে হাইপারন্যাট্রিমিয়া হয়। তাহলে কজগুলি হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস, সিভিয়ার ডায়রিয়া, সিভিয়ার বার্ন, ভমিটিং। এবং এখানে আর কোনো সমস্যা নেই, এটা কিন্তু আমরা ধরেই নিব যে টনিসিটি বেড়ে গিয়েছে এবং ইট ইজ অলওয়েজ অ্যাসোসিয়েটেড উইথ হাইপার অসমোলারিটি, মানে হচ্ছে 300 মিলিমোল পার লিটারের চেয়ে বেশি পাবে তুমি। এটা হচ্ছে কখন? হাইপারন্যাট্রিমিয়ার জন্য। এখানে একটা ক্লাসিফিকেশন আছে, এগুলি না পড়ানো খুবই মুশকিল, খুবই খটোমটো, একটু ধৈর্য ধরে শোনো তোমরা। আচ্ছা, ক্লাসিফিকেশন অফ হাইপারন্যাট্রিমিয়া, যেটা আমি বলেছি যে ইট ইজ অলওয়েজ হাইপারটনিক। এটার আবার প্রথমটা হবে হাইপার ভলিউমিক, মানে ভলিউমটা বেড়ে গেল কখন? যখন কনস সিনড্রোম হচ্ছে। একটা কমন জিনিস হচ্ছে যে তুমি অনেক সময় দুর্ঘটনা ঘটে অ্যাক্সিডেন্টালি, আমরা শুনি যে কক্সবাজার সমুদ্র সৈকতে অমুক গিয়ে পানিতে ভেসে গেছে বা পাওয়া গেছে, সেই ক্ষেত্রে অনেক সি ওয়াটার ইনটেক করছে, তাই তো? সেই ক্ষেত্রে সে সি এর থেকে কিন্তু নুনও নিয়ে নিচ্ছে, তার সাথে ওয়াটারও নিয়ে নিচ্ছে, যার জন্য তার পানি অনেক বেশি হচ্ছে এবং পাশাপাশি হাইপারটনিসিটি ডেভেলপ করছে। সেটা হচ্ছে সি ওয়াটার ইনটেক যদি মোর হয়। আরেকটা হচ্ছে ইনফিউশন অফ হাইপারটনিক স্যালাইন। আমরা জানি যে নর্মাল স্যালাইন যেটা, সেটা না, যদি কাউকে তুমি দেখা যায় যে মানে খেয়াল করলো না, বুঝলো না, না জেনে হাইপারটনিক স্যালাইনটা বেশি বেশি দিয়ে দিচ্ছে, সেই ক্ষেত্রে কি হবে? হাইপার ভলিউমিক, পানিও বেড়ে যাচ্ছে, তার সাথে টনিসিটিও বেড়ে যাচ্ছে বডিতে। আসো এরপরে হাইপোভলিউমিক। হাইপোভলিউমিক যেটা হয় সেটা হচ্ছে যে আমরা কিন্তু হাইপারন্যাট্রিমিয়া পড়ছি। হাইপারন্যাট্রিমিয়া মানে হচ্ছে সোডিয়াম লেভেল বেশি, এবং এই ক্ষেত্রে কিন্তু তোমার পছন্দ হবে এই হাইপোভলিউমিকটা, মানে তুমি মনে মনে ভাববে যে হ্যাঁ পানি কম সোডিয়াম বেশি, তার জন্যই টনিসিটি বেশি, কনসেন্ট্রেটেড হয়ে যাবে। তাই না? সেই জন্য, এবং দেখবে যে এটাই তোমার বেশি মনে থাকবে যে হাইপারন্যাট্রিমিয়া তো ভালো কথা, বেড়ে গেল, এবং হাইপারন্যাট্রিমিয়া হলে তো স্বাভাবিক তোমার মনে হবে যে ও হাইপারটনিক হবে। সেই ক্ষেত্রে যে হাইপোভলিউমিক, পানি যদি কমে যায়, সোডিয়াম ক্লোরাইড যদি বেড়ে যায়, তাহলে তো অবশ্যই তুমি যেটা ভাবছিলে সেটাই হবে, যেমন সিভিয়ার ডায়রিয়া, পারসিস্টেন্ট ভমিটিং, এই যে প্রথম যেগুলি বলেছিলাম সেগুলি। তারপরে প্রফিউজ সোয়েটিং। আচ্ছা, সাপোজ একটা লোক একদম ডেজার্টের মধ্যে দিয়ে যাচ্ছে, হ্যাঁ, কোনো অ্যাডভেঞ্চারে যাচ্ছে বা পথ হারিয়ে যাচ্ছে, তার খুব সোয়েটিং হচ্ছে, এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে পানি পাচ্ছে না খাওয়ার জন্য, তাহলে সেই ক্ষেত্রে তারও কিন্তু হাইপোভলিউমিক যে হাইপারন্যাট্রিমিয়া সেটা ডেভেলপ করবে। আর ইউভলিউমিক টাইপ, যেখানে আমরা যে প্রথমে ডায়াবেটিস ইনসিপিটাস বলেছিলাম, সেটার ক্ষেত্রে হচ্ছে আবার লেস, দেখো লেস ওয়াটার ইনটেক। হ্যাঁ, কেউ যদি, এটা তো কেউ সেধে সেধে করবে না যে তার হাইপারন্যাট্রিমিয়া করার মতন, লেস ওয়াটার ইনটেক হবে ডিউ টু আনঅ্যাভেলেবিলিটি, পানি পাচ্ছে না, অথবা একজন মানুষের জ্ঞান নাই, অজ্ঞান, সে খেতেই পারছে না পানি, কেউ খেয়ালও করেনি, তাকে কোনো স্যালাইন দেওয়া হয়নি, সেই ক্ষেত্রে
দেখা যাবে যে ইউভলিমিক, মানে হচ্ছে যে না ভলিউমটা সমান সমান আছে এবং তার সাথে হাইপারটনিক হাইপারন্যাট্রেমিয়া ডেভেলপ করেছে। এই তিনটা গেল। এখন আসো কনসিকোয়েন্স। কনসিকোয়েন্সটা একটু খেয়াল করো যে আমরা বলছি সোডিয়াম ক্লোরাইডের কথা, আমরা বলছি যে সোডিয়াম ক্লোরাইড কমে যাবে, মানে দ্যাট ইজ হাইপোন্যাট্রেমিয়া। আমরা বলছি বেড়ে যাবে, দ্যাট ইজ হাইপারন্যাট্রেমিয়া। তাহলে আসলে কি হয় খেয়াল করো এই জায়গাটা। যদি সোডিয়াম ক্লোরাইড কমে যায়, যদি সোডিয়াম ক্লোরাইড কমে যায় তাহলে আলটিমেটলি সেলের মধ্যে কি হবে, আমাদের বডিতে যদি সোডিয়াম ক্লোরাইডটা বাইরে কমে যায় তাহলে আলটিমেটলি আমরা কি দেখব, যে দেখা যাবে যে সেলটা, একটুখানি খেয়াল করো, আমি বলছি যে সোডিয়াম ক্লোরাইড কমে যাচ্ছে, হাইপোন্যাট্রেমিয়া, তাইলে সেলের বাইরে কিন্তু সোডিয়াম ক্লোরাইড কম, মানে অসমোলারিটি কম। তাহলে সেল কি করবে, সেল বাইরের থেকে পানি নিয়ে নিবে অসমোটিক্যালি। সে দেখা যাবে যে অসমোটিক যে গেইন হবে, তার মানে সেল বাইরে দেখছে যে অসমোলারিটি কম, সেলের মধ্যে তো যা ছিল ছিল সে খানিকটা আগ বাড়িয়ে দেখা যাবে যে ওয়াটার গেইন করবে। এই যে ঘটনাটা সারা বডিতে যাই ঘটুক না কেন, ইন কেস অফ ব্রেন নিউরনে যদি ঘটে তাহলে কি খবর হয়ে যাবে তো, তাই তো? এবং সেইটা আসলেই খুব ভয়ঙ্কর। এটা গেল হাইপোন্যাট্রেমিয়া। এখন ভাবতে পারো যে হাইপারন্যাট্রেমিয়াতে বুঝি খুশি হবার ব্যাপার? নো, হাইপারন্যাট্রেমিয়াতে, হাইপারন্যাট্রেমিয়া, হাইপোন্যাট্রেমিয়া, হোয়াট এভার ইট ইজ, সবসময় মনে রাখবে যে প্রথম কথাটা হবে সেরাম নিয়ে, এক্সট্রা সেলুলার ফ্লুইড নিয়ে। আমি তোমাদেরকে আগে বলেছি কিনা আমার মনে নাই, আমরা কিন্তু আমাদের ইজি অ্যাক্সেস হচ্ছে এক্সট্রা সেলুলার কম্পার্টমেন্টে। তা আমরা যা কিছু নর্মালি পড়ি জানি প্রাথমিক ধাপে, অলওয়েজ ইট ইজ কনসার্ন উইথ দ্য এক্সট্রা সেলুলার ফ্লুইড কম্পার্টমেন্ট, তাই তো? তাহলে আমি যখন বলছি হাইপোন্যাট্রেমিয়া, অবশ্যই এটা আমার সেলের বাইরে চিন্তা করতে হবে, হাইপারন্যাট্রেমিয়াতেও তাই। আমার হাইপারন্যাট্রেমিয়াতে আমি বলছি যে সেলের বাইরে, মানে এক্সট্রাসেলুলার ফ্লুইডে আমার সোডিয়াম বেশি হয়ে গেছে, তাই তো? এখন এই যে সোডিয়াম বেড়ে গেল, তার জন্য এখানে কি হচ্ছে, টনিসিটি বেড়ে যাচ্ছে এবং দেখা যাবে যে সেল কি করবে, সেল কিন্তু এখানে পানিটা, ওয়াটারটাকে দিয়ে দিবে, কিছু দিয়ে দিলে সে কি হবে, সে নিজে ডিহাইড্রেটেড হয়ে যাবে এবং ওই একই কথা যে এটা শিঙ্ক করবে, ছোট হয়ে যাবে। এবং এটা আমরা নিশ্চয়ই আশা করি না, যেমন ব্রেনের নিউরনের ক্ষেত্রে যখন হবে তখন এটা আলটিমেটলি একটা ক্রিটিক্যাল সিচুয়েশন অ্যারাইজ করবে, ইন বোথ সিচুয়েশন। মানে আমরা আশা করব যে সেল সবসময় একটা প্লাজমার সাথে একটা আইসোটনিক কন্ডিশন মেনটেন করুক। এখন প্লাজমার আইসোটনিক মেনটেন করুক, বাট প্লাজমার অসমোলারিটা আমরা আশা করব যেন নর্মাল থাকে, তার সাথে ও যদি সেম থাকে সেটাই হচ্ছে হেলদি কন্ডিশন। আর যখন কমে যাচ্ছে অসমোলারিটি তখনও সেলের জন্য খারাপ, ও বেচারা ফুলে ফেপে ঢোল হচ্ছে। যখন বাইরে অসমোলারিটি অনেক অনেক বেড়ে যাচ্ছে তখন ও এখানে একটা মানে ভালো সাহায্য করতে গিয়ে নিজেই দেখা যাচ্ছে ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে। এই দুইটা সিচুয়েশনেই দেখা যাচ্ছে যে আলটিমেটলি কনসিকোয়েন্স যা হবে এটা কিন্তু মোরলেস সেম। যেমন হেডেক হবে, মাথা ব্যথা হবে, ব্রেন নিয়ে কথা বলছি তো, তাইলে এখানে হেডেক হবে, ল্যাথার্জি হবে, ঠিক আছে? আচ্ছা, এটা হলো অল্প স্বল্প যখন লস হচ্ছে অল্প দিনের জন্য, কিন্তু যদি বেশি বেশি লস হয়ে যায় বেশি করে, তাহলে কি হবে, ড্রাউজিনেস হবে, সে ড্রাউজি হয়ে যাবে, কেমন কনসেন্ট্রেট করতে পারবে না, কনফিউজড হয়ে যাবে, কনফিউশন, কনভালশন। কনভালশনটা কি, মানে কন্ট্রাকশন রিল্যাক্সেশন এরকম একটা সিচুয়েশন হবে। কমা, কমা মানে প্রলং আনকনশাসনেস, অনেক বেশি সময় ধরে আনকনশাস থাকবে। এবং যদি তোমরা ঠিক মতন এটা কারেকশন করার সুযোগ না পাও, কেউ যদি না পায়, তাহলে যে ইন্ডিভিজুয়াল এটা নিয়ে সাফার করছিল সে আলটিমেটলি কি হবে, আলটিমেটলি ডেথ হয়ে যাবে, ডেথ, ইভেন্ট ডেথ। এবং এ দুটো কিন্তু হাইপার এবং হাইপো এবং হাইপারন্যাট্রেমিয়ার জন্য, এই দুটোর জন্যই এই যে কনসিকোয়েন্স সেম। এটা তোমাদের শেখার জন্য সহজ হয়ে গেল, মনে রাখার জন্য সহজ হয়ে গেল, কিন্তু তোমাদের কিন্তু এই ঘটনাটা জানতে হবে যে আসলে হাইপোর ক্ষেত্রে কিভাবে হচ্ছে, হাইপারের জন্য কিভাবে হচ্ছে এই দুর্ঘটনা। আচ্ছা, এখন আসো ভলিউম ডিসঅর্ডার। এগুলি না এত, মানে আমি জানি না তোমাদের কাছে কেমন লাগবে, আমার একটু এগুলি ভালো লাগে না খুবই, কিন্তু এগুলি দরকার, ভালো লাগা দিয়ে জীবন চলবে না। মাস্ক পরতে ভালো লাগে না, না অনেকের? হ্যাঁ, কিন্তু তারপরে তো মাস্ক পরতে হয়, তাই না? হ্যাঁ জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ,
শুধু পড়তে হয় না, জীবন বাঁচানোর জন্য পড়তে হয় এবং অন্যকেও পড়াইতে হয়, শিখাই দিতে হয় আশেপাশে, তাই তো? আল্লাহ সবাইকে ভালো রাখুক। শুধু করোনা তো না, আরো কত অসুখ আছে পৃথিবীতে, সবকিছু থেকেই আমরা সবাই সেফ থাকবো যতটুকু পারা যায়, নিজেদের দায়িত্ববোধের থেকে যতটুকু পারা যায়, বাকিটা ভাগ্যে যা থাকবে। আচ্ছা, এখন আসো ভলিউম ডিসঅর্ডার। আমরা কি জানি? আমরা জানি যে আমাদের একজন অ্যাডাল্ট পারসন যদি চিন্তা করি, তার অ্যাবাউট 60% টোটাল বডি ওয়েট হচ্ছে ওয়াটার, এবং এটা ফিমেলের ক্ষেত্রে একরকম, বাচ্চাদের ক্ষেত্রে একরকম, হোয়াট এভার ইট ইজ। যখন এই ওয়াটারের যে ভলিউমটা যা থাকার কথা তার থেকে বেশি বা কম থাকছে, সেটাই হচ্ছে ভলিউম ডিসঅর্ডার। কোনো কঠিন কিছু না। ভলিউম ডিসঅর্ডারস আর মোর অর লেস অফ দ্যাট ওয়াটার ভলিউম যা তুমি এক্সপেক্ট করছিলা। বা তাকে 5% দিয়ে বেশি বেশি করে দিল, তাহলে তার যে আইসোটনিক একটা কন্ডিশন ছিল সেটা কি হলো জানো? তার কিন্তু এখনো হাইপোভলিমিয়া রয়ে গেল, ফ্লুইড রয়ে গেল কম, বাট তার যা টনিসিটি ছিল, যে আইসোটনিক একটা অবস্থা, তার থেকে তার টনিসিটিটা কমে গেল। আচ্ছা, এগুলি গেল কজ। এখন আসো এই যে কয়েকটা পয়েন্ট বলবো, ইসিএফ এবং আইসিএফ এর ভলিউম, ইসিএফ এবং আইসিএফ এর টনিসিটি। আমি চেষ্টা করেছি তোমাদের জন্য একটু সহজ করে এটা রেডি করতে। দেখো আমরা কি বলছি? আমরা বলছি হাইপোভলিমিক ডিসঅর্ডার, ঠিক আছে? আমরা বলছি হাইপোভলিমিক ডিসঅর্ডার। তাই যদি হয় হাইপোভলিমিক ডিসঅর্ডার, এটা কি আমি সেলের কথা আশা করতে পারি যে সেলের ভলিউম কমে গেছে নাকি? বলো তো একজন। ইসিএফ এর ভলিউম। অবশ্যই, হ্যাঁ, যা কিছু রিফ্লেকশন আমরা চট করে পাই, হ্যাঁ, সেটা হচ্ছে ইসিএফ থেকে, তাই না? তাহলে আমি দেখো এখানে এই ঘরটা লেখার কোনো দরকারই ছিল না, বাট দেখতে ভালো হয় বা অ্যাডজাস্ট করতে সুবিধা হবে, তাই ইসিএফ ভলিউম সে আইসোটনিক হোক, হাইপারটনিক হোক, হাইপোটনিক হোক, আমি তো বলছি যে জিনিসটা হাইপোভলিমিক। আর তোমরা এই যে কি সুন্দর এতদিনে জেনে গেছো যে অলওয়েজ এই সমস্ত যা কিছু হাইপার বলা হয়, ইট ইজ অলওয়েজ primarily reflect the extracellular fluid condition. আচ্ছা, তাহলে এই রিডিউসটা জোর করে কাউকে শিখতে হবে না, এটা তোমরা অটোমেটিক পারবে। এখন সমস্যা হচ্ছে যে আইসিএফ ভলিউমে কি হবে? যেহেতু এটা একটা আইসোটনিক কন্ডিশন, মানে টনিসিটি নিয়ে কোনো গোলমাল হয়নি। আমি বলেই দিচ্ছি, আমি ঘোষণাই দিয়ে দিচ্ছি যে টনিসিটিতে কোনো গোলমাল হয়নি। ইসিএফ ভলিউম কমুক না কমুক, অসুবিধা নাই, যেহেতু টনিসিটির সমস্যা নাই, কারণ ওয়াটারের যে আদান প্রদান হয়, লেনদেন হয়, আসা যাওয়া হয়, হ্যাঁ, এন্ট্রি এক্সিট হয়, সেটা কিন্তু মনে রাখার চেষ্টা করবে ডিপেন্ডস অন অসমোলারিটি। তাইলে আমি যেহেতু বলছি আইসোটনিক একটা সিচুয়েশন এবং বলছি যে এখানে আমার ইসিএফ ভলিউম কমুক, কিন্তু আমার সেলের যে ভলিউম সেটা নর্মাল আছে, ঠিক আছে? এখন আমরা আইসোটনিকটাই এখন আলাদা করে শেষ করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যখন আইসোটনিক, হেমোরেজ বললাম, লস অফ ইন্টেস্টাইনাল কন্টেন্ট বাই ফিস্টুলা বললাম, কজ ইসিএফ ভলিউম কমে গেছে, আইসিএফ ভলিউম ইজ নর্মাল। এখন আসো ইসিএফ টনিসিটি অবশ্যই নর্মাল, কারণ আমি বলছি তো যেটা আইসোটনিক, এবং আইসিএফ টনিসিটি অবশ্যই নর্মাল। এটা বেশি কঠিন না, তাই না? এটা মনে থাকবে তোমাদের। এটার মধ্যে কিছু দুর্ঘটনা কিছুই ঘটেনি, কিন্তু বেশি অ্যালাউ করা যাবে না, তাইলে আবার দুর্ঘটনাই ঘটে যাবে। আচ্ছা, এখন আসো হাইপারটনিকে। হাইপারটনিকে কি হচ্ছিল? ইসিএফ তো কমে গেছে ভলিউম, তাহলে আইসিএফ এ যেটা হবে, তুমি কন্ডিশনটাকে বুঝাচ্ছ যে ম্যাডাম এটা হচ্ছে হাইপারটনিসিটি। কোথাকার? ইসিএফ। যেহেতু তুমি শিখে গেছো ইসিএফ এর আমার টনিসিটি বেশি, তাইলে এখানে কি হবে? সেল মাতবরি করবে, সেল আপার হ্যান্ড নিয়ে নিবে, বলে আমি হেল্প করছি, দাঁড়াও বলে সেল কি করবে? ওয়াটার বার করে দিবে, ওই এক্সট্রা সেলুলার যে টনিসিটি আছে তাকে কিছুটা কমফোর্ট জোনে নেওয়ার জন্য, তার জন্য সেলের মধ্যে যে ওয়াটার ভলিউম ইট বিকাম লেস, রিডিউসড ডিউ টু অসমোটিক ওয়াটার লস। আমি কার কথা বলছি? দেখো হাইপারটনিকের কথা বলছি। হাইপারটনিক হাইপোভলিমিক ডিসঅর্ডার। আচ্ছা, হাইপোভলিমা, ওকে, বলছি হাইপারটনিসিটি ডেভেলপ করেছে সেলের বাইরে। সেল চুপ করে থাকবে না, সেল অসমোটিক্যাল যে
অসমোলারিটির যে ব্যাপারটা আছে ওইটা মেনটেন করার জন্য সেল ওয়াটার দান করে দিবে যে যাও সেলের বাইরে, তখন সেলের ভিতরের ওয়াটার ভলিউম ইজ রিডিউসড। ঠিক আছে, আচ্ছা গেল। এখন আসো টনিসিটি। টনিসিটি হচ্ছে, আমরা তো বলছি হাইপারটনিক, আমরা জানি এটা, আমরা কিসের চেহারা দেখছি, ইসিএফ এর, তাইলে স্বাভাবিক এটার মধ্যে টনিসিটিটা বেশি। ইসিএফ এর টনিসিটি মোর দেন প্লাজমা অসমোলারিটি, বেশি থাকবে। ঠিক আছে, এখন আসো আইসিএফ। আইসিএফ এ কি হবে? আইসিএফ এ দেখো তুমি কিন্তু এখানে ওয়াটার দান করেছিলা, সেলকে বলেছো পানি দিয়ে দাও চলে যাক, হ্যাঁ, পানি তখন এক্সট্রাসেলুলার ফ্লুইডে চলে গেছিল, এক্সট্রাসেলুলার ফ্লুইডে চলে গেছে, কিন্তু যেহেতু যেহেতু দেখা যাচ্ছে যে পানিটা চলে গেল, বাট ভিতরে কোনো কিছুর যারা অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল তাদের ব্যাপারে কোনো কথা বলা হয়নি, তার জন্য দেখা যাচ্ছে ওর পানি কমে গেছে, হ্যাঁ, অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল গুলি রয়ে গেছে, তার জন্য দেখা যাবে যে সেলের ভিতরে মানে ইন্টারসেলুলার যে অসমোলারিটি আছে সেটাও কিন্তু বেশি থাকবে। ঠিক আছে, এটা তোমরা জানবে যে অসমোলারিটি বেশি থাকবে। আচ্ছা, একটা কথা আমি একটু এখন বলি, পরে আবারও বলবো, সেটা হচ্ছে সেলের ভিতরের অসমোলারিটি ইজ মেইনটেইনড বাই পটাশিয়াম, আইসিএফ পটাশিয়াম। আচ্ছা, এখন আসো হাইপোটনিক। পজ তো আমরা বলেছি, তারপরে ইসিএফ এর ভলিউম আমরা জানি। এখানে যেটা হবে, আইসিএফ যে ভলিউমটা আমি বলছি হাইপোটনিক, মানে হচ্ছে এক্সট্রাসেলুলার ফ্লুইডে টনিসিটি কমে গেছে, তাই এক্সট্রাসেলুলার ফ্লুইড থেকে পানি ওয়াটার এন্ট্রি নেবে ইনসাইড দ্য সেল, তার জন্যেই আইসিএফ এর ওয়াটার ভলিউম বেড়ে গেছে। আচ্ছা, আমি বলছি যে এখানে হাইপোটনিক কন্ডিশন, তো আমার ইসিএফ এর টনিসিটি কম, লেস, এবং এই যে লেস এটার কারণে আর যে পানি যে আমরা বললাম যে দেখা গেল যে এইখানে দেখো আইসিএফ কি করেছিল, সে অসমোটিক্যালি ওয়াটার গেইন করেছিল, তার জন্য আলটিমেটলি তার অসমোলারিটিটা কমে যাবে। এই টেবিলটা সবার ক্লিয়ার? জি ম্যাম। মাথায় প্যাচ লেগে গেছে। হ্যাঁ, আমারও মনে হচ্ছে, তাই তো সারা শব্দ নাই। হ্যাঁ ম্যাম, মাথায়, স্যালাইন নিয়ে কনফিউশন হচ্ছে ম্যাম, এজন্য। ম্যাম ক্লিয়ার। আচ্ছা, আমি আশা করবো সবারই ক্লিয়ার হবে। তাইলে আমি দেখো আবার আবার তোমরা বেশি কঠিন করে কিছু শিখবে না বাবা, কঠিন করে শিখলে না আলটিমেটলি একসময় ভুলে যাবে, খুব নিজের মতন করে সোজা করে সবকিছু শিখবে। এই কজগুলি কষ্ট করে এখন মুখস্থ করবে, কিন্তু যখন তোমরা ডক্টর হয়ে যাবে, ক্লিনিক্যাল সাইডে কাজ করবে, তখন আবার এখন কষ্ট করে মুখস্থের মতন করে, কারণ তুমি আসলে জানো না এখানে প্যাথোফিজিওলজি কি, দেখোনি পেশেন্টকে, বা কিন্তু আসলে এই যে ডায়রিয়া, বার্ন, ভমিটিং, এগুলির থেকে আমরা কিন্তু দূরে না। হ্যাঁ, আচ্ছা, কজ নিয়ে কথা হবে না। আর আবারও বলছি, যেমন এটা হচ্ছে হাইপোভলিমিয়া, তার মানে ভলিউম কমে গেছে, তার মানে ইসিএফ এ ভলিউম কম। আমি কিন্তু আইসোটনিক নিয়ে কিচ্ছু বলবো না, আইসোটনিক খুবই সোজা, সব স্বাভাবিক আছে। আচ্ছা, খালি এক্সেপ্ট দা ভলিউম ইন ইসিএফ। আচ্ছা, এখন দেখো যে যার জট লেগেছিল তার জন্য বিশেষ করে বলছি, বা আমার নিজের জন্যও বলছি, দেখো যে ইসিএফ ভলিউম তো কমে গেল, আবার আমি বলছি যে অলরেডি এটা হাইপারটনিক একটা স্টেট, মানে ইসিএফ এর মধ্যে টনিসিটি বেশি, তখন সেল আপার হ্যান্ড নেওয়ার চেষ্টা করবে, সেল হেল্প করতে যাবে, করতে গিয়ে সে দেখা যাবে ওয়াটার পাঠিয়ে দিচ্ছে এক্সট্রাসেলুলার কম্পার্টমেন্টে, পাঠানোর জন্য তার নিজের ভলিউম কমে গেল। তার নিজের যখন ভলিউম কমে গেল তখন অটোমেটিক সে তো আর কিচ্ছু পাঠায় নেই, তার যে অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স ছিল সেগুলি রয়ে গেল, তার জন্য তার কিন্তু এই অসমোলারিটিটা বেড়ে গেল। আর এই ঘরটা ভাবছো যে ম্যাডাম স্কিপ করে গেল, নো, যেহেতু এটা হাইপারটনিক হাইপোভলিউমিক, তাই এক্সট্রাসেলুলার ফ্লুইডের টনিসিটি অটোমেটিক্যালি বেশি। কিন্তু এই দুটা রিলেশন নিজেরা বের করবে ঘটনার থেকে, যে আসলে কিন্তু ভালো হতো যদি এটা আগে দেখানো হতো যে টনিসিটিটা জন্য এটা হয়। যাই হোক, তাইলে এখন আশা করি আর কঠিন লাগবে না। ঠিক আছে, এখন দেখো তো যে বলছিলা কঠিন। জি ম্যাম, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, একটু নিজে নিজে আবার করে দেখবে, কষে দেখবে অঙ্কের মতন। আচ্ছা, এরপরে যেটা, সেটা আসলে ঘটনাগুলি এক, কিন্তু সিচুয়েশন আলাদা বলে একটু দেখো যে হাইপার ভলিউমিক, হ্যাঁ, তার আইসোটনিকটার যেটা, সেটা কেন হয়, ইনফিউশন অফ আইসোটনিক ফ্লুইড, এটা হাইপার ভলিউমিক, একজন মানুষের দেখাচ্ছে ওয়াটার ভলিউমটা বেশি,
হ্যাঁ, ইনফিউশন অফ আইসোটনিক ফ্লুইড, বেশি বেশি তাকে নর্মাল স্যালাইন দেওয়া হচ্ছে, তার জন্য আইসোটনিক হাইপার ভলিউমিক ডিসঅর্ডার অ্যারাইজ করবে। এইখানে শুধু যেহেতু হাইপার ভলিউমিক তাই ইসিএফ এর ভলিউমটা বেশি বলবে, বাকি সবই নর্মাল, আর কোনো মাথা ব্যথা নাই এখানে, এভরিথিং ইজ কোয়াইট ওকে, সব নর্মাল আছে। আচ্ছা, এখন আসো যেখানে তোমাদের সমস্যা হয়, এটা হচ্ছে হাইপারটনিক হাইপার ভলিউমিক ডিসঅর্ডার। ঠিক আছে, এটাই সেই যে বলেছিলাম যে সমুদ্রে পড়ে গেল, বেশি বেশি লবণ পানি খেয়ে ফেললো, এটা আবার কনস সিনড্রোমে হয়, হ্যাঁ, অ্যালোস্টেনিজমের জন্য। আচ্ছা, তারপরে জানি এটা এটা হচ্ছে হাইপার ভলিউমিক একটা স্টেট, সেই জন্য এটা কিন্তু বেশি, আর আমরা আগে যেটা ছিলাম সেটা ছিল কম, এটাতে বেশি। আচ্ছা, এখন ইসিএফ ভলিউম বেশি, তাহলে সেল কি করবে? সেল কিন্তু দেখা যাচ্ছে যে এখানে আমি কিন্তু হাইপারটনিক কন্ডিশন, এটা মাথায় রাখবে। এই টনিসিটি বলছি না, যে সবসময় টনিসিটিকে মাথায় রেখে ওকে সেন্ট্রালি প্লেস করে যা করার করবে। যেহেতু টনিসিটি বেশি, সেই জন্য সেল কি করবে? দেখা যাচ্ছে যে সে ওয়াটার ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিলে সেলের ভিতরের ওয়াটার কমে যাবে, রিডিউসড হয়ে যাবে আইসিএফ ভলিউম। আইসিএফ ভলিউম রিডিউসড হয়ে গেল, ঠিক আছে, কারণ টনিসিটি ছিল ইসিএফ এ বেশি, তাই সেল এটা ঠিক করার জন্য এখানে তুমি জানো যে এখানে পানি বেশি আছে, ওটা মাথায় নিবে না, ওইটাকে হিসাব কষবে না, এইখান থেকে ওয়াটার বার করে দিবে সেল থেকে, যে টনিসিটি কারেকশন করার জন্য, যার জন্য সেলের ভিতরে দেখা যাবে যে ওয়াটার ভলিউমটা কমে যাবে। আচ্ছা, এটা হচ্ছে একটা হাইপারটনিক স্টেট। তো ইসিএফ এর টনিসিটি বেশি, আবার সেল যেহেতু ওয়াটার ছেড়ে দিয়েছে, ওয়াটার চলে গেছে বাইরে আগেরটার মতন, তার জন্য দেখা যাচ্ছে যে মোর দেন নর্মাল এখানে অসমোলারিটি থাকবে। আচ্ছা, এখন আসো হাইপোটনিক হাইপারভলিমিয়া। এটা তোমাদের যে জানা জিনিস 3C বলেছিলাম, সিসিএফ মানে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, ক্রনিক রেনাল ফেলিওর এবং সিরোসিস অফ লিভার, এই কজগুলি বসিয়ে দিবে, ইসিএফ ভলিউম বাড়বে। তারপরে আসো যে হাইপোটনিক একটা কন্ডিশন, মানে হচ্ছে এক্সট্রাসেলুলার ফ্লুইডে দেখা যাচ্ছে যে টনিসিটি বেশি, টনিসিটি কম। টনিসিটি কম থাকার জন্য দেখা যাচ্ছে যে সেলের ভিতরে যে টনিসিটি, সে ওই বাইরের থেকে যেহেতু পানি বেশি আছে ও পানি নিয়ে নেবে, সেজন্য ওয়াটার গেইন করে আইসিএফ ভলিউমটা বেশি হবে। আচ্ছা, এটা যেহেতু হাইপোটনিক একটা স্টেট, তো আমার ইসিএফ এর টনিসিটি কম, এটাই তো হেডলাইন যে হাইপোটনিক। আর যেহেতু আমি বলছি যে ওয়াটার গেইন করেছিল সেল, সেই জন্য আলটিমেটলি ওরও টনিসিটিটা কমে যাচ্ছে। একবার নিজেরা এই টেবিলটা দেখে দেখে ওই অন্য জায়গা লাগবে না, এটা কষ্ট করে শিখবে, আর এই জায়গাগুলি নিজেরা হিসাব করবে। হ্যাঁ, নিজেরা একটু টনিসিটি মাথায় রেখে নিজের ব্রেনের টনিসিটি ঠিক রাখবে, রেখে তারপরে নাহলে কনফিউজড হয়ে যাবে, ড্রাউজিনেস এসে যাবে। হ্যাঁ, তারপরে এটা কষতে বসবে, কষে এগুলি সব সাজিয়ে নেবে। এটা গেল ভলিউম ডিসঅর্ডার। এখন আসো সেরাম পটাশিয়াম নিয়ে, খুবই আজে বাজে সাবজেক্ট, তাই না? হ্যাঁ, কেমিস্ট্রি, তারপরে কি কি, তোমরা কি আছো না ঘুমিয়ে গেছো? আছি ম্যাম। ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে? ঘুম না ম্যাম, ম্যাম, মাথা ঘুম ঘুরাইতেছে। কনফিউজিং মাথা ঘুরাচ্ছে? কনফিউজিং না? চেষ্টা করেছি বাবা অনেক সোজা করে, মানে যতটুকু সোজা করা যায়, মানে মিনিমাম, কারণ এত কিছু বেশি শিখতে গেলে মোটেও শেখা হবে না। ম্যাম এগুলো কি হ্যাঁ, পরীক্ষা আসবে? কনসেপ্টের সাথে কনফ্লিক্ট হচ্ছে ম্যাম। তোমাদের হ্যাঁ পরীক্ষায় যেটা যতটুকু বলে আসছে তার মধ্যে তো অনেক অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে, যেমন মেজর সিরাম ইলেকট্রোলাইটস বললে আমি যে চারটা বলেছি ওই চারটাই, তার মধ্যে ইম্পর্টেন্ট কোনটা? যেমন পটাশিয়াম, তো সবগুলি ইম্পর্টেন্ট, তোমরা তো শিখছোই, সোডিয়াম ভীষণ ইম্পর্টেন্ট। না বাট না ম্যাম, বলো। যে এই যে ছক যে দুইটা পড়ালেন ম্যাম, এগুলো হ্যাঁ কি হ্যাঁ আসবে পরীক্ষাতে? হ্যাঁ, এইটাতে যেটা হয় তোমাদের ক্লাসিফিকেশন, ভলিউম ডিসঅর্ডারের ক্লাসিফিকেশন অনেক সময় দেয়। হ্যাঁ, ক্লাসিফিকেশন দেয়, আর যদি শর্ট নোট আসে তখন তো তোমার কিছু জিনিস লিখতে হবে শর্ট নোটে, তাই না? তো সেই লেখার জন্য তুমি যদি, আর তোমরা না কেন যেন আমি জানি না, কিছু মনে করো না, ভয় পাচ্ছ কেন? ওই টনিসিটিটা মাথায় রাখলে তোমাদের মতন ভালো ভালো ছাত্রছাত্রীর জন্য এটা 5 মিনিটের ব্যাপার। দেখবা যে টনিসিটি একটা নিজে নিজে একটা ছবি এঁকে নিবা, জাস্ট অসমোলারিটি মেনটেন করে তুমি হাইপো এন্ড হাইপার যে ভলিউমিক ডিসঅর্ডার সেখানে সাজাইলেই হয়ে যাবে।
ঠিক আছে? আর পরীক্ষায় আসার ব্যাপারটা ছাড়াও তোমরা তো ডক্টর হবে, ডক্টর হলে তখন দৌড়ে দৌড়ে কিন্তু বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টেও আসতে পারবে না, আর বই খোঁজার মতো সময় থাকবে না, তখন এই জিনিসগুলি কাজে লাগবে। হ্যাঁ, আচ্ছা, তার মধ্যে তোমার ম্যাম যেটা আছে আপনাকে ফোন সোডিয়াম করে জিজ্ঞেস রেগুলেশন। করতে পারি? আবার বলো। ম্যাম আপনাকে, ম্যাম আপনার কাছ থেকে কনসালটেশনের জন্য আপনাকে ফোন করে ম্যাম জিজ্ঞেস করতে পারি পেশেন্ট হ্যান্ডলিং এর টাইমে? আল্লাহ আমাকে আশা করব যে তখন আমি বেঁচে থাকবো, ভালো থাকবো, আমার ফোন নাম্বারটা সেম থাকবে, চুরি হয়ে যাবে না, অন্য সিম হবে না, এবং তোমরা আসলে এত পড়াশোনা করবে যে তোমরা আসলে এটা ভুলে গিয়ে আমাকে ফোন করলে আমি আশা করি মাইন্ড করবো না, যখন দেখবো তোমরা ওয়েল প্রিপেয়ার্ড উইথ এভরিথিং পসিবল, তাই তো? হ্যাঁ, জি ম্যাম। আচ্ছা, সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা। আর সোডিয়াম ক্লোরাইডের ওইখানে তো রেগুলেশনটা তো খুব দরকার, ওটা তো আসেই, ওটা তো চার্টই আসে। হ্যাঁ, ওটা আমি কিন্তু আবারও রিপিট করি, আমার এই ফাংশন, তারপরে কি যেন ক্লাসিফিকেশন, এইগুলি আমার নিজেরই ভালো লাগে, এগুলি মুখস্থ বিদ্যার মতন। হ্যাঁ, কিন্তু যেখানে বুঝে মনে রাখার বিষয় আছে সেগুলি তোমরা একটু বুঝে কয়েকটা পয়েন্ট নোট করে দেখবে যে অটোমেটিক পারবে, কেউ ইচ্ছা করলেও তোমাদের ব্রেন থেকে ওটা বার করতে পারবে না। আচ্ছা, বেশি না, আমি একটু বলে দিই, পটাশিয়ামটা সোজা করে যত পেরেছি তোমাদের জন্য সোজা করে পড়েছি, কিন্তু আর সোজা করে শুধু এইটুকু যে পড়বে তা না, তোমাদের মধ্যে যারা বেশি শিখতে চাও, বেশি জানতে চাও, তারা বই পড়বে, বইয়ের আনাচে কানাচে সব ঘুরে ঘুরে সব জেনে নিবে জানার জন্য, ঠিক আছে? আচ্ছা, এখন আসো সেরাম পটাশিয়াম। রেফারেন্স রেঞ্জটা বলেছি 3.5 থেকে 5.1। যেটা বললাম, তোমাকে যদি বলা হয় যে ওই 4টা মেজর যে কম্পোনেন্ট আছে মেজর সিরাম ইলেকট্রোলাইটস, তার মধ্যে কোনটা সবচেয়ে ইম্পর্টেন্ট, তোমরা বলবে যে যেহেতু সিরাম পটাশিয়ামের কার্ডিওজেনিক এফেক্ট আছে এবং এমার্জেন্সি এফেক্ট আছে, তার জন্য আমরা পটাশিয়ামকে অনেক বেশি ইম্পর্টেন্স দিব। প্লাস এটা যেহেতু দেখো মাত্র 3.5 থেকে 5.1, তাই তো? আচ্ছা, তুমি চিন্তা করো তো যে একজনের শরীর থেকে, আমরা একটু আগে সোডিয়াম পড়ে আসছি না, 136 মিলিমোল পার লিটার, তো একজনের শরীর থেকে তুমি 3 মিলিমোল পার লিটার মানে 136 হয়ে গেছে একজন মানুষের, তার থেকে তুমি আরো 3 মিলিমোল পার লিটার বের করে ফেলছো। এটা কিন্তু একটা ম্যাথের ব্যাপার, দেখো, তাহলে 133 হয়ে গেল, তাই তো? তাতে কিন্তু খুব কিছু আসবে যাবে না, তার ড্রাউজিনেস হবে, তার এটা হবে সেটা হবে, তাই তো? আবার তার আপন ভাই, তার যমজ ভাই, হ্যাঁ, তার যমজ ভাইয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পটাশিয়াম 3.5 ছিল, তাই তো? তুমি কি করলে, তুমি একটা টেস্ট করে দেখলে যে পটাশিয়াম 0.5 হয়ে গেছে। ভাবতে পারো যে ওই যে যমজ ভাইয়ের ব্যাপার, একজনের তো সোডিয়াম 3 কমে গেল, কিছুই হয়নি তেমন, তাহলে এটারও 3 কমেছে, কিছু নো, এটার 3 কমার জন্য তোমার কিছুক্ষণ পরে তার জানাজায় যেতে হবে। হ্যাঁ, 3.5 থেকে 5.1, দেখো কত ন্যারো রেঞ্জ, এইটুকুর মধ্যেই থাকতে বলা হচ্ছে যদি কেউ ভালো থাকতে চায়। তাহলে সোডিয়াম যেহেতু অনেক বেশি, ওইখান থেকে কি 3 কমলো না 5 কমলো, কি আসে যায়? আর এখান থেকে তো 5 তো কবরস্থান থেকে আনতে হবে, 5 কমায় তাও হবে না, মরে যাওয়ার পরে তার পাবে না। যাই হোক, তাহলে আমরা মাথায় রাখবো যে পটাশিয়ামের হচ্ছে কার্ডিয়াক এফেক্ট আছে, খুব ইম্পর্টেন্ট, এবং পটাশিয়ামের খুব ন্যারো রেঞ্জ মেনটেন করে বলে এইটা যখনই করে আসবে কেউ পরীক্ষা, আমরা আগে এটার দিক তাকাবো, ঠিক আছে? আচ্ছা, একটু ফাংশন বলি চট করে, তোমরা একটু রিল্যাক্স হয়ে দেখো, এটা তেমন কিছু না, ফাংশন তো গদ বাঁধা মুখস্থ করে নিও। কনসার্ন উইথ রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল এন্ড অ্যাকশন পোটেনশিয়াল, তারপরে হচ্ছে এসেনশিয়াল ফর মেইনটেনেন্স অফ আইসিএফ অসমোলারিটি, ইট ইজ ইম্পর্টেন্ট, কারণ সেলের ভিতরে হচ্ছে আইসিএফ অসমোলারিটিটা মেইনটেইন করে পটাশিয়াম। এটা কিন্তু অ্যাসিড বেস ব্যালেন্সের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট রোল আছে, তোমাদের যখন পড়ানো হবে তখন দেখবে, ক্লিয়ার হবে। আর নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন সিনথেসিসে পটাশিয়াম রোল প্লে করে। আচ্ছা, এখন আসো রেগুলেশন, এটা সোজা, সোডিয়ামের মতন এত কঠিন না, ঘাবড়াবে না। হ্যাঁ, এখানেও কি লাগছে, হরমোন লাগছে, বাট অর্গান তো লাগবে। তো হরমোন কোনটা কোনটা, ইনসুলিন, অ্যালডোস্টেরন এন্ড ক্যাটেকোলামাইন, আর অর্গান হচ্ছে কিডনি। ওকে, আচ্ছা, এখন হচ্ছে এগুলো তো আমার কি লাগছে যে হরমোন এবং কিডনি। আচ্ছা, আর বাই দ্য প্রসেস অফ, কি কি প্রসেসগুলি হচ্ছে, ট্রান্সমেমব্রেন ফ্লাক্স, ট্রান্সমেমব্রেন পটাশিয়াম ফ্লাক্স মানে কি জানো? খুব সুন্দর একটা কথা, ট্রান্সমেমব্রেন পটাশিয়াম ফ্লাক্স মানে হচ্ছে মেমব্রেনের ভিতর দিয়ে পটাশিয়ামের যাওয়া আসা। তাহলে এটা কোনো কথাই না, এটা শেখাটা কোনো ব্যাপারই না, ট্রান্সমেমব্রেন পটাশিয়াম ফ্লাক্স।
আরেকটা কি প্রসেস, রেনাল রিটেনশন এন্ড রেনাল এক্সক্রিশন। আরে বাবা, কিডনি তো তাই করতে পারে, কিডনি মেইনলি করে এক্সক্রিশনের কাজ, কিন্তু কিডনি আবার দরকারি জিনিস রেখেও দেয় দরকার অনুযায়ী, সিচুয়েশন অনুযায়ী। আচ্ছা, তাইলে কি দাঁড়াইলো যে আমরা হরমোন দিয়ে এবং কিডনি দিয়ে, কোন কোন হরমোন, ইনসুলিন, অ্যালডোস্টেরন, ক্যাটেকোলামাইন দিয়ে আমরা রেগুলেশন করব পটাশিয়ামের, আর কোন অর্গান এখানে হেল্প করবে, কিডনি। আর প্রসেস দুটো, ট্রান্সমেমব্রেন পটাশিয়াম ফ্লাক্স, আরেকটা হচ্ছে রেনাল রিটেনশন অফ এন্ড এক্সক্রিশন অফ পটাশিয়াম। আচ্ছা, সোজা একদম ছোট্ট করে সোজা করে বলে দিচ্ছি, ভীষণ সোজা। দেখো, হাইপার ক্যালেমিয়া যদি হয়, যদি বেশি হয়ে যায় সিরাম পটাশিয়াম, তখন কি হবে, ইনসুলিন আসবে, অ্যালডোস্টেরন আসবে, ক্যাটেকোলামাইন, এগুলি সব রিলিজ হবে, তিনটা হরমোন রিলিজ হবে, শিখেছো। এরা কি করবে জানো, এরা ধরে ধরে ধাক্কা দিয়ে দিয়ে একদম ওই যে পটাশিয়াম গুলি বেশি হয়ে গেছে, হাইপার ক্যালেমিয়া মানে ইসিএফ এ পটাশিয়াম বেশি, তাকে সেলের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, দ্যাট ইজ ইনফ্লাক্স, তাই তো? তাহলে কি হচ্ছে, এক্সট্রাসেলুলার ফ্লুইডে দেখা যাচ্ছে যে পটাশিয়াম লেভেল নরমাল হয়ে গেল। আবারও বলছি, ইনসুলিন, অ্যালডোস্টেরন এবং ক্যাটেকোলামাইন যখন আমাদের বডিতে দেখা যায় যে হাইপার ক্যালেমিয়া হয়, হ্যাঁ, 5.1 মিলিমোল পার লিটারের থেকে যদি পটাশিয়াম হয়, তখন কি করে, তখন হচ্ছে দেখা যায় যে এই তিনটা হরমোন ধরে ধরে সেলের ভিতরে পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে? এখন 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 যেই ভিতরে দিয়ে দিল, তার জন্য কি হলো, আমার এক্সট্রা সেলুলার ফ্লুইডে, হ্যাঁ, এক্সট্রা সেলুলার ফ্লুইডে নরমাল হয়ে গেল। আচ্ছা, তার যদি হাইপোক্যালেমিয়া হয়ে যায়, হাইপোক্যালেমিয়া যদি হয়ে যায়, সেই ক্ষেত্রে কি হবে, এই যে হরমোনগুলি রিলিজ হবে না, না হওয়ার জন্য চান্স পেয়ে যাবে। পটাশিয়াম তো হাইপোক্যালেমিয়া দেখেছে, মানে সেলের বাইরে পটাশিয়াম কম দেখেছে, যার জন্য ও কি করবে, পটাশিয়ামকে বের করে দিবে, এবং এরপরে আলটিমেটলি এক্সট্রাসেলুলার ফ্লুইডে সিরাম পটাশিয়ামটা নরমাল হয়ে যাবে। তাইলে আমরা ইনফ্লাক্স এবং ইফ্লাক্স জেনে ফেললাম, এটা মেমব্রেন দিয়ে তৎক্ষণাৎ হয়ে যাচ্ছে। এবং যদি দেখা যায় যে এটা এনাফ না পটাশিয়ামের হাইপার এবং হাইপোক্যালেমিয়া কারেকশনে, তখন আমাদের কিডনিটা ভাইটাল রোল প্লে করবে। কিভাবে, হাইপার ক্যালেমিয়াতে দেখা যায় যে অ্যালডোস্টেরন সিনথেসিস এবং সিক্রেশন অনেক অনেক বেড়ে যায়, এবং তখন সে কি করে, পটাশিয়াম এক্সক্রিশন করে দেয়, পটাশিয়ামটাকে বের করে দেয় থ্রু দ্য ইউরিন। আর হাইপোক্যালেমিয়া হলে সাপ্রেশন হয়ে যায় অ্যালডোস্টেরন সিক্রেশনটা, যার জন্য দেখা যায় যে পটাশিয়ামটা বের হয় না এবং পটাশিয়ামটা রিটেনশন হচ্ছে, যার জন্য আমাদের কারেকশন হচ্ছে এই পটাশিয়াম লেভেল ইন দা এক্সট্রাসেলুলার ফ্লুইড। এবং তোমাদেরকে এখন একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে আমরা সোডিয়াম রাখছিলাম ধরে ধরে, অ্যালডোস্টেরন রেখে দিচ্ছিল, সে কিন্তু ইন এক্সচেঞ্জ অফ পটাশিয়াম এবং হাইড্রোজেন দিয়ে সোডিয়ামকে রাখছিল। তাইলে অ্যালডোস্টেরনের কাজটা দুই জায়গায় তোমরা সহজভাবে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে হচ্ছে হাইপার এবং হাইপোক্যালেমিয়া, যেটা হাইপার সেই ক্ষেত্রে তো আমরা শিখে ফেলেছি যে মোর দ্যান 5.1। কজগুলি একটু দেখো, রেনাল ফেলিওর, রেনাল টিবুলার অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস, ম্যাসিভ ইনজুরি, সিভিয়ার বার্ন, এক্সেসিভ ইনটেক অফ পটাশিয়াম, এগুলি হচ্ছে কজ। আর একটা হয়, সেটা হচ্ছে স্যাম্পলের নিজেদের একটু মানে ভুলের জন্যে, যে যদি প্রলং স্ট্যান্ডিং ব্লাড কেউ রেখে দেয়, সেই ব্লাডটা নিয়ে যদি কেউ টেস্ট করতে যায়, হ্যাঁ, ঠিক মতন প্রিজার্ভ না করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেল হিমোলাইসিস হয়ে সেলের ভিতরে যে বেশি পটাশিয়াম থাকে বলেছিলাম 150 মিলিমোল পার লিটার থাকে, সেটা বের হয়ে আসে। এটা হচ্ছে হাইপার ক্যালেমিয়া। হাইপোক্যালেমিয়াতে কি হচ্ছে, হাইপোক্যালেমিয়া কাকে বলে, ক্লিনিক্যাল ডিসঅর্ডার ক্যারেক্টারাইজড বাই সিরাম পটাশিয়াম লেস দ্যান 3.5, কত বাধা কথা, কোনো কঠিন কিছু না। হাইপোক্যালেমিয়া কখন হবে, হাইপোক্যালেমিয়া আমি বলছি যে পটাশিয়াম বের হয়ে যাচ্ছে, যেমন ডায়রিয়াতে বের হয়ে যাচ্ছে, ভমিটিং এ বের হয়ে যাচ্ছে, ন্যাজোগ্যাস্ট্রিক সাকশন। ন্যাজোগ্যাস্ট্রিক সাকশনটা হচ্ছে নাক দিয়ে টিউব পাঠিয়ে, থাকে না যে পয়জনিং এর পেশেন্ট যেমন সাকশন দিয়ে বের করা হয়, সেগুলি করলে তো অনেক অনেক দেখা যাচ্ছে যে পটাশিয়াম কন্টেনিং ফ্লুইড নিয়ে নিচ্ছে, এবং হাইপার অ্যালডোস্টেরনিজম হলেও হবে, মেটাবলিক অ্যালকালোসিসও হবে। কি হচ্ছে, পটাশিয়াম কমে যাচ্ছে, যার জন্য আমার বডিতে হাইপোক্যালেমিয়া হচ্ছে। এখন কনসিকোয়েন্স অফ হাইপার ক্যালেমিয়া এন্ড হাইপোক্যালেমিয়া, এবং তোমরা জেনে খুশি হবে যে এটা লাস্ট স্লাইড, এটা লাস্ট স্লাইড অফ পটাশিয়াম বলবো একটা স্লাইডে। হ্যাঁ, এবং দেখো আমি কত মানে সোজা করে গুছিয়েছি, যাতে তোমরা মানে ফাঁকি যদি দিতে চাও দিবে, না দিলেও পারবে। হ্যাঁ, কনসিকোয়েন্স বা যা হচ্ছে আলটিমেটলি হাইপার ক্যালেমিয়াতে বা হাইপোক্যালেমিয়াতে।
কার্ডিয়াক অ্যারিথমিয়া আমি পরে বলে দিচ্ছি। কার্ডিয়াক অ্যারিথমিয়া, কার্ডিয়াক অ্যারেস্ট, প্যারাসিস, প্যারালাইসিস, রেসপিরেটরি মাসেল প্যারালাইসিস এবং প্যারালাইটিক আলিয়াস। এই যে চারটা কিন্তু বোথ অ্যাপ্লিকেবল ইন হাইপার এন্ড হাইপোক্যালেমিয়া। ইন্টারেস্টিং না? মানে তোমার জন্য সহজ হয়ে গেল। আচ্ছা, শুধুমাত্র হাইপোক্যালেমিয়া যদি হয়, বেশি বেশি পটাশিয়াম চলে যায়, সেই ক্ষেত্রে ডায়াবেটিস ইনসিপিটাস, যেটা নেফ্রোজেনিক ভ্যারাইটি, সেটা হতে পারে। এটা কষ্ট করে একটু শিখবে। ডায়াবেটিস ইনসিপিটাস ডেভেলপ করে নেফ্রোজেনিক টাইপ যেটা, সেটা ইন হাইপোক্যালেমিয়া। এখন যে কনসিকোয়েন্সের মধ্যে প্রথম বলছি কার্ডিয়াক অ্যারিথমিয়া। অ্যারিথমিয়া মানে হচ্ছে যে হার্ট রেটের ব্যাপারটা আছে সেটা ইরেগুলার হয়ে যাওয়া, ব্র্যাডিকার্ডিয়া, ট্যাকিকার্ডিয়া কম বেশি হয়ে যায়, ঠিক আছে? কার্ডিয়াক অ্যারেস্ট, আমি এটা না বুঝাইলেও পারতাম, কিন্তু তোমাদের একটু মনে থাকবে, এই জন্য বলছি, একটু শোনো। কার্ডিয়াক অ্যারেস্ট মানে হার্টের কি হচ্ছে, হার্ট পাম্প করতে পারছে না ঠিক মতন, তারপরে হঠাৎ করে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, আছো তোমরা? জি ম্যাডাম। জি ম্যাম। আচ্ছা, প্যারাসিসটা কি? প্যারাসিসটা হচ্ছে কি জানো? প্যারাসিসটা হচ্ছে মাসেল উইকনেস। তোমরা যে পটাশিয়ামের ফাংশন, আমি তোমাদেরকে আগে বলেছিলাম কোন একটা জায়গায়, আজকে আবারও বলছি, তোমরা যে কোনো কিছুর ফাংশনটা বুঝে পড়বে, বুঝে পড়লে তার হাইপার এবং হাইপো কন্ডিশনে কি হয় সেটা নিজেরাই পারবে। এই যে কার্ডিয়াক অ্যারিথমিয়া, কার্ডিয়াক অ্যারেস্ট, এটা তোমরা ওই যে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল ছিল, অ্যাকশন পোটেনশিয়াল, সেটা ডিস্টার্ব হয় বলে এটা হচ্ছে। প্যারাসিসও সেটা, কিন্তু মাসেল টিস্যুতেও তো যেটা আমাদের ওই যে পোটেনশিয়াল, ওটা মেনটেন হয় না, এই জন্য প্যারাসিস মানে হচ্ছে মাসেল উইক হয়ে যাওয়া, তাই তো? মাসেলটা উইক হয়ে যাওয়া প্যারাসিস হলো। প্যারালাইসিস কি? প্যারালাইসিসটা হচ্ছে একদম অচল হয়ে যাওয়া, মানে সে মুভমেন্ট করাতেই পারবে না, ভলেন্টারি মুভমেন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে, তাই তো? সেটা হচ্ছে প্যারালাইসিস হবে। এটা বডিতে সব জায়গায় হতে পারে মাসেলের জন্য, কিন্তু রেসপিরেটরি মাসেল প্যারালাইসিস ভেরি ডেঞ্জারাস, মানে শ্বাস নিতে পারবে না, শ্বাস ছাড়তে পারবে না। আরেকটা হচ্ছে প্যারালাইটিক আইলিয়াস, এটা হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইনে অবস্ট্রাকশন হয়ে যায়, মানে মাসেল প্যারালাইসিস হয়ে যাওয়ার জন্য। আর এখানে যে তোমরা পড়েছো কিনা আমি জানি না, মানে ইন্টেস্টাইনের যে স্ফিংটার থাকে, ওয়াল থাকে, সেখানে প্যারালাইসিস হয়ে যায়। তাইলে আমরা এই চারটা কমন, দ্যাট ইজ কার্ডিয়াক অ্যারিথমিয়া, কার্ডিয়াক অ্যারেস্ট, প্যারাসিস এবং প্যারালাইসিস, তার সাথে এটা জুড়ে দিয়ে আমরা শিখেছি। এবং হাইপোক্যালিমিয়ার ক্ষেত্রে আমরা ডায়াবেটিক ইনসিপিটাস শিখেছি। এই পর্যন্ত ঠিক আছে তো? এই দেখো কত সুন্দর একটা স্লাইড, এখন সবাই খুশি? হ্যাঁ, আচ্ছা। আর এই খুশির সাথে আরেকটু বলে দিই যে তোমরা যে বলছিলা যে আসে কিনা পরীক্ষায়, অবশ্যই আসে। এখন মনে পড়লো, যেমন তোমাদের হাইপার ক্যালেমিয়া, হাইপোক্যালেমিয়া, হাইপারন্যাট্রিমিয়া, হাইপোন্যাট্রিমিয়া, এগুলি তো শর্ট নোট আসে, মানে ইনভ্যারিয়েবলি আসে, তার সাথে রেগুলেশন আসে, ঠিক আছে? ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো, বলো, শুনতে পাচ্ছি। ম্যাম হাইপোভলিমিক ডিসঅর্ডারের যে হচ্ছে টেবিলটা ছিল ম্যাম, ওটাতে একটা প্রবলেম ছিল ম্যাম, ওই টেবিলটা একবার দেখানো যাবে কি? আবার বলো, কোনটা কোনটা বলো? হাইপোভলিমিক ডিসঅর্ডার? হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে? যে জিজ্ঞেস করেছিল সে কি এই টেবিলটার কথা বলেছো, হাইপোভলিমিক ডিসঅর্ডার? আমি তোমাকে শুনতে পাচ্ছি না, দেখো তো। আর কেউ শুনতে পারলে আমাকে ওটা বলে দাও তো। না ম্যাম, কথা বলতেছে না এখন। আমি তো টেবিল, ও মানে আমি যত শুনে, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম, সরি ম্যাম। নো প্রবলেম, ইট ইজ টেকনোলজিক্যাল এরর। বলো, তুমি কি হাইপোভলিমিক ডিসঅর্ডারের কথা বলছিলা? ম্যাম জি ম্যাম, এই টেবিলটাই। হ্যাঁ বলো, ম্যাম কোথায় সমস্যা? এখানে যে হচ্ছে হাইপোটনিক হাইপোভলিমিক ডিসঅর্ডারের কথা, হাইপোভলিমিক, এখানে হচ্ছে হাইপোটনিক হাইপোভলিমিক হ্যাঁ ডিসঅর্ডারের যে কজটা দেওয়া আছে, ইনফিউশন অফ হাইপোটনিক ফ্লুইড মোর এন্ড মোর। ম্যাম এখানে ফ্লুইড ইনফিউশন করা হচ্ছে, তারপরেও কেন এটাকে হাইপোভলিমিক বলা হচ্ছে? ঠিকই বলেছো, এটা এটা হ্যাঁ ঠিকই আছে, ঠিকই আছে। তাহলে তারপরে এটাকে কেন হচ্ছে হাইপোভলিমিক ডিসঅর্ডার বলছে? ভেরি গুড। মানে কি, তুমি এই দুটো স্লাইডের ক্ষেত্রে কিন্তু আমি বলে দিয়েছি যে কমনলি কোনটা হয়, এবং কমনলি তোমাদের মাথায় এই স্লাইডের ক্ষেত্রে কিন্তু তোমাদের এটা আসে, তাই তো? এবং পরেরটায় কোনটা আসে আগে আমি বলেছি, তাই না? এবং পরেরটাতেও কোনটা আসে, কোনটা ন্যাচারালি কমন সেন্সে গিয়ে দাঁড়ায় সেটা আছে। এখন তুমি যেটা বলছো ঠিকই আছে তোমার, অবশ্যই। এখন তুমি চিন্তা করো যে একজন মানুষের হাইপোভলিমিয়া হয়ে গেছে, একজন মানুষের হাইপোভলিমিয়া হয়ে গেছে, তার ওয়াটার, ওয়াটারটা কমে গেছে, সেই মানুষকে। ম্যাম আমি আরেকবার ডিসকানেক্ট হয়ে গেছিলাম, প্লিজ আরেকবার শুরু থেকে বলেন।
আহা, আচ্ছা বলছি। প্রথমে বলছি যে তোমরা দুটো ক্ষেত্রে, দুটো ডিসঅর্ডারের ক্ষেত্রেই কমনলি যেটা হয় সেটা আগে জানবা। জানার পরে যেগুলি আনকমন, যেমন এখন এখন শুনতে পাচ্ছ আশা করি, এখন কি ডিসকানেক্ট না আছো? জি ম্যাম, আচ্ছা, শোনা আচ্ছা, যাচ্ছে। তোমারটা ম্যাম আছে। হাইপোটনিক হাইপোভলিমিক ডিসঅর্ডার নিয়ে সমস্যা হচ্ছে, তাই তো? এখন এটা কি হয়, একজন মানুষের হাইপোভলিমিয়া অলরেডি আছে। সাপোজ ধরো তার এই আইসোটনিক কন্ডিশন ছিল, ধরো এই মানুষটাই, হ্যাঁ ধরো এই যে হিমোরেজ হয়েছে, এই মানুষটার আইসোটনিক একটা কন্ডিশন আছে, তার হিমোরেজ হয়েছে। তুমি সদ্য পাশ করে ডাক্তার শিখেছো যে স্যালাইন আমার হাতের কাছে আছে, স্মার্টলি তুমি একটা 5% দিয়ে দিয়েছো, ঠিক আছে? এটা কিন্তু একটা হাইপোটনিক, এটা কিন্তু টনিসিটি বডির সাথে মেনটেন করে না, ঠিক আছে? তাইলে তুমি যদি এটা দিতে থাকো বেশি করে, কিন্তু তত দিলা না যতটা তার, তুমি খেয়াল করো যে আইসোটনিক হাইপোভলিমিক এখানে ছিল, হ্যাঁ, তারপরে আরো কমে গেছে তার কন্ডিশনটা, ভলিউমটা আরো কমে গেছে। কমে যাওয়ার পরে তুমি তাকে দিচ্ছ এমন একটা ফ্লুইড যার টনিসিটিটা কম দেন নর্মাল। এখন এই যে তুমি ফ্লুইডটা দিচ্ছ, তার জন্য তার হাইপোভলিউমি এখনো কারেকশন হয় নাই, মানে এত ফ্লুইড সে পায়নি, এত ওয়াটার সে পায়নি যে তুমি তাকে বলতে পারবা যে ম্যাডাম এই মানুষটার তো ভলিউম লেভেল নর্মাল, হ্যাঁ, এত এই লেভেলে আসেনি, ঠিক আছে, হাইপোভলিউমিয়া রয়ে গেছে। আবার তুমি একটা অন্যায় করে ফেলেছিলা যে তুমি তাকে কি করেছিলা, হাইপোটনিক ফ্লুইড দিয়ে ফেলেছিলা। তাহলে সে যাও বেচারা এই সিচুয়েশনে ছিল, তার টনিসিটি নর্মাল ছিল, তার টনিসিটিও কমে গেল, হ্যাঁ, সেজন্য সে হাইপোটনিক হাইপোভলিমিক হয়ে গেল। তুমি কি বুঝতে পেরেছো আমাকে? জি ম্যাম, ক্লিয়ার হয়েছে, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন কি তোমরা বললে আমি বাই বাই করি? জি ম্যাডাম। জি ম্যাম, আসসালামু আলাইকুম সবাই, ম্যাম। আমি ওয়ালাইকুম আসসালাম, তার আগে বলি আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো, তাই না? জি ম্যাডাম। জি ম্যাম, আলহামদুলিল্লাহ ম্যাম। আল্লাহ ভালো রাখছেন। আলহামদুলিল্লাহ। আমাদের সবার জন্য সবাই দোয়া করবে, আর সবাই একটু বুদ্ধি করে যেন বাঁচবে পরিবেশ। বাবা। হ্যাঁ বলো। জি ম্যাম। নিজে ভালো থাকবে, ফ্যামিলিকে ভালো লাগবে, সারাউন্ডিং কে ভালো লাগবে, কারণ নিজে বেশি দুষ্টুমি করলে নিজেও একসময় ভালো থাকতে পারবে না, আর আশেপাশে সবাই অস্থির হয়ে যাবে। তোমাদের বয়সটাই তো দুষ্টুমি করার, কিন্তু তোমরা যেহেতু ভালো ছেলে মেয়ে, তাই তোমরা জানি যে নিজেদের লিমিটটা বোঝো, হ্যাঁ, আর একটু চেষ্টাটা চালিয়ে যাবে। হয়তো বোর লাগে, হয়তো ভালো লাগে না এত বেশি, মানে কনফাইন দ্য হাউস, হ্যাঁ, কিন্তু তারপরেও আল্লাহর কাছে শুকরিয়া করে সবাই ভালো থাকো, আর নিজের যে এফোর্ট দেওয়া সম্ভব খুশি মনে সেই এফোর্টটা দিয়ে পড়াশোনা করো, খুশি হয়ে কিন্তু, হ্যাঁ, ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ম্যাডাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালাম।